আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেনে নেব আইসিডিএস পরীক্ষার নিয়োগে কত ভ্যাকেন্সি বা আসন সংখ্যা আছে, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস নিয়োগে 3টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তার নোটিফিকেশন দেওয়া হয়েছে 15/1/2024 তারিখে। এই নোটিশ বা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকা অর্থাৎ বংশীহারি গ্রাম পঞ্চায়েত এলাকার তাকে স্থায়ী বাসিন্দার হতে হবে যিনি আবেদন করবেন। এই আইসিডিএস পরীক্ষায় 3টি পদে নিয়োগ করা হবে। প্রথম পদ এখানে বলে দেওয়া হয়েছে অঙ্গনারী সহায়িকা পদ। তার মাসিক বেতন এখানে বলে দেওয়া হয়েছে 4,050 টাকা। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো আসন রয়েছে দেখে নেব। প্রথমে ব্রজ বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট শূন্যপদ এখানে বলে দেওয়া হয়েছে 5 জন। তার মধ্যে অসংরক্ষিত বা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নেবে 1 জন, তপশিলি জাতি বা সিলেল কাস্ট থেকে নেবে 2 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী এ ওবিসি এ বি ইসি থেকে নেবে 1 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী বি ওবিসি বি ক্যাটাগরি থেকে নেবে 1 জন। তারপরে দেখো এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নেবে মোট শূন্যপদ এখানে বলে দেওয়া হয়েছে 6 জন। তার মধ্যে অসংরক্ষিত আনরিজার্ভ ক্যাটাগরি ইসি থেকে নেওয়া হবে 1 জন, অর্থনৈতিক দুর্বল শ্রেণী ইডব্লিউসি থেকে নেওয়া হবে 1 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী এ ওবিসি এ ক্যাটাগরি থেকে নেওয়া হবে 2 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী এ ওবিসি এ ইসি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 1 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী বি ওবিসি বি ইসি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 1 জন। তারপরে দেখো গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট শূন্যপদ এখানে বলে দেওয়া হয়েছে 2 জন। তার মধ্যে অসংরক্ষিত বা আনরিজার্ভ ক্যাটাগরি ইসি থেকে নেওয়া হবে 1 জন, অন্যান্য অনগ্রসর শ্রেণী এ ওবিসি এ ক্যাটাগরি থেকে নেওয়া হবে 1 জন। হলো অঙ্গনারী সহায়িকা পদের নিয়োগ। এর মোট শূন্যপদ এখানে টোটাল দাঁড়াচ্ছে 13 মানে 13টি পদে নিয়োগ করা হবে অঙ্গনারী সহায়িকা পদে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে কি দেওয়া আছে 1 নম্বর পয়েন্টে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্যাটাগরি এ ক্যাটাগরি বি যে জাতির শংসাপত্র এই আবেদনে গ্রাহ্য হবে না। 2 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহকুমা শাসক কর্তৃক জারি হওয়া শংসাপত্র একমাত্র গ্রাহ্য হবে। তার মানে নির্দিষ্ট জেলাভিত্তিক মহকুমা শাসক দ্বারা জারি হওয়া জাতির শংসাপত্র কিন্তু এখানে গ্রাহ্য হবে। 3 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে প্রতিবন্ধী শংসাপত্রের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে কি ওয়েস্ট বেঙ্গল পার্সনস উইথ ডিসেবিলিটি রুলস 1999 এখানে কিন্তু প্রযোজ্য হবে। এবং এখানে এটাও বলে দেওয়া হয়েছে যে সমস্ত প্রার্থী এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তারা তাদের প্রতিবন্ধী শংসাপত্র যেন তাদের আবেদন করার আগে হতে হবে। আবেদন করার পরে যদি কোনো শংসাপত্র তারা যদি হাতে পেয়ে থাকে এবং সেটা যদি তারা এই ফর্মের সঙ্গে বা এই আবেদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে মৌখিক পরীক্ষার পূর্বে সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত নথি জমা না হলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে। তার মানে মৌখিক পরীক্ষার পূর্বে যদি কোনো প্রার্থী জাতির প্রমাণপত্র না জমা করে তাহলে কিন্তু তাকে অসংরক্ষিত বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে কিন্তু বিবেচনা করা হবে।
5 নম্বর পয়েন্টে দেখো কি দেওয়া আছে, অর্থনৈতিকভাবে দুর্বল EWS প্রার্থীদের ক্ষেত্রে সরাসরি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শংসাপত্র জমা করতে হবে। তার মানে অর্থনৈতিকভাবে দুর্বল এমন প্রার্থী যারা রয়েছেন, আবেদন করার পূর্বে বা আবেদন করার সময় কিন্তু তাদের শংসাপত্র জমা করতে হবে, তারপরে কিন্তু করলে হবে না। এখানে আবশ্যিক শর্তাবলী হিসেবে দেওয়া আছে ক নম্বরে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক বা মহিলা হতে হবে। খ নম্বর কি দেওয়া আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। গ নম্বরে কি বলে দেওয়া আছে, বয়স 1/1/2024 অনুসারে ন্যূনতম 18 বছর বয়স তাকে হতে হবে। অতিরিক্ত তিনি উক্ত 1/1/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়স হতে পারবেন না। তার মানে নিম্নতর বয়স কোনো প্রার্থীকে 18 বছর হতে হবে, আর মিনিমাম মানে অতিরিক্ত বয়স এখানে বলে দেওয়া হয়েছে 35 বছর। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 2/1/1989 বা তারপরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। গ নম্বরে কি বলে দেওয়া হয়েছে, স্থায়ী বাসিন্দার সংক্রান্ত শর্ত। প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার হতে হবে। ও নম্বরে দেখো কি দেওয়া আছে, তোমাদের পরীক্ষার কিছু কথা বলে দেওয়া হয়েছে। সকল আবশ্যিক শর্ত মানে উপরে দেওয়া শর্তগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রার্থীকে পরীক্ষা দিতে হবে। এবার পরীক্ষা হবে 100 নম্বরের। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার সময় এখানে বলে দেওয়া হয়েছে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য তাকে বেছে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে। তবে এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে, অনুলিখন অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য লিখিত পরীক্ষার জন্য অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট 2 ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হয়েছে, সকলের জন্য কিন্তু নয়। যারা প্রতিবন্ধী পরীক্ষার্থী তাদের জন্যই 2 ঘন্টা 40 মিনিট সময় রাখা হয়েছে, আর যারা সাধারণ প্রার্থী তাদের জন্য কিন্তু শুধুমাত্র 2 ঘন্টা সময় রাখা হয়েছে লিখিত পরীক্ষার জন্য। পরীক্ষাটি হবে 100 নম্বরে। তার মধ্যে 90 নম্বর হচ্ছে লিখিত হবে আর 10 নম্বর হচ্ছে তোমাদের মৌখিক হবে। এইবার তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, পরীক্ষার পাঠ্যক্রম এখানে দেওয়া হয়েছে। বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে দেওয়া হবে 10ম শ্রেণীর মানের 15 নম্বরের ওপর। 2 নম্বরে বলেছে পাটিগণিত 10ম শ্রেণীর মানের 20 নম্বরে এখানে প্রশ্ন থাকবে। 3 নম্বরে বলা দেওয়া হয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বরে থাকবে। 4 নম্বরে বলে দেওয়া হয়েছে ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 10ম শ্রেণীর মানের 20 নম্বরে প্রশ্ন থাকবে। 5 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বরে থাকবে। এইবার এখানে আরো কিছু বলে দেওয়া হয়েছে, ইংরেজি ছাড়া বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। তার মানে ইংরেজি সাবজেক্টে শুধুমাত্র ইংরেজিতেই লেখা থাকবে, আর অন্যান্য যেমন পাটিগণিত, তারপর বিজ্ঞান থেকে বলো,
বা বাংলা থেকে বলো, যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু বাংলায় থাকবে এবং বাংলায় লিখতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে রচনা লিখন বাংলাতে লিখতে হবে। রচনা লিখন ছাড়া বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। তার মানে রচনা বাদ দিয়ে সকল প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চিন বা এমসিকিউ এর উপরে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উপরিক্ত ক রচনা লিখন, খ পাটিগণিত, গ পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন, গ ইংরেজি, ও নাম্বার সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই 5টি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম নাম্বার 30 না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। তার মানে এই 5টি বিষয়ে যদি তোমরা ন্যূনতম নম্বর 30 না তুলতে পারো তাহলে কিন্তু তোমরা মৌখিক পরীক্ষার জন্য তোমাদেরকে বিবেচনা করা হবে না। এই শর্তাবলীগুলি সকল শ্রেণী যথা সাধারণ, তপশিলি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তারপর দেখো কি বলে দেওয়া হয়েছে, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। মানে কোনো যদি পরীক্ষার্থী লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু যে পরীক্ষার্থীর বয়স বেশি হবে সেই পরীক্ষার্থীকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে কি লেখা আছে, সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী। সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র তাদের কাছে থাকতে হবে এবং মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্রের আসল কপি জমা করতে হবে। শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়া শংসাপত্র গ্রাহ্য করা হবে না। মৌখিক পরীক্ষার পূর্বে সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত নথি জমা না হলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে। তার মানে তোমরা শংসাপত্রের জন্য আবেদন করা দেওয়া রসিদ গ্রাহ্য করা হবে না। মানে আবেদন করার সময় তোমরা যে জাতির শংসাপত্র জমা দিয়েছিলে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। মৌখিক পরীক্ষায় আবার তোমাদেরকে কিন্তু শংসাপত্রের আসল কপি দেখাতে হবে বা জমা করতে হবে। 6 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে অবসরকালীন বয়স। বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মীর 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান করবে। মানে তোমাদের এই অঙ্গনারী কর্মীর যে চাকরি বা নিয়োগ সেটা কিন্তু তোমাদের 65 বছর বয়সে গিয়ে কিন্তু শেষ হবে। তোমরা 18 বছর বয়সের পর থেকে তোমরা চাকরির জন্য আবেদন করতে পারবে 35 বছর বয়স পর্যন্ত এবং তোমরা চাকরি করতে পারবে 65 বছর বয়স পর্যন্ত। তারপরে বলে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। তার মানে তোমাদেরকে লিখিত মৌখিক পরীক্ষা দেবার পরে তোমাদেরকে যখন নিয়োগ করা হবে, নিয়োগ করার পরে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রেনিং, তা দেওয়া হবে। সেটা তোমাদেরকে বাধ্যতামূলক গ্রহণ করতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে প্রশিক্ষণ চলাকালীন কেউ যদি অনুপস্থিত থাকে এবং প্রশিক্ষণ নিতে যদি কেউ না চায় তাহলে কিন্তু তাকে বাদ দেওয়া হবে বা নিয়োগ থেকে বাতিল করা হবে। ইও নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখো, আবেদন শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা এখানে দেওয়া হয়েছে। মানে তোমাদের এই আবেদনপত্রটি কবে
জমা করতে হবে এবং তার শেষ আবেদন তারিখ কত সেটা এখানে দেওয়া হয়েছে। আবেদনকারীদের নিচের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে। এখানে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে। আবেদন করার শুরুর তারিখ এখানে দেওয়া হয়েছে 17/1/2024। আবেদন করার শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে 10/2/2024। অনলাইন দরখাস্ত বা আবেদনপত্র জমা করার সময় শুধুমাত্র প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। তার মানে তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা তোমাদের জাতি শংসাপত্র হতে পারে, সেগুলো কিন্তু স্ক্যান কপি তোমাদের কিন্তু এই ফর্মের সঙ্গে আপলোড করতে হবে। এবার এখানে কিছু অংশ দেওয়া হয়েছে। 1 নম্বরে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙিন পাসপোর্ট মাপের ছবি। তার মানে তোমরা যেদিন আবেদনটি করবে তার 1-2 দিন বা সেদিন তোলা ছবি এখানে আপলোড করতে হবে এবং এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া হয়েছে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে হতে হবে, কিন্তু তার আগের ছবি কিন্তু হবে না বা তার পূর্বের কোনো ছবি কিন্তু হবে না। আবেদনকারী তিনি যে ছবি এই ফর্মের সঙ্গে যুক্ত করবে বা আপলোড করবে তাকে কিন্তু তার তোলা যে ছবি রয়েছে 6 মাস হতে হবে। আবেদন করার পূর্বে 6 মাস, তার আগে কিন্তু হবে না। 2 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে আবেদনকারীর স্বাক্ষর। তোমাদের একটা সিগনেচার বা স্বাক্ষর বা সই তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে সচিত্র পরিচয়। সচিত্র পরিচয় মানে কি? তোমাদের সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, তোমাদেরকে কিন্তু সেটার স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন, পাস, শংসাপত্র, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড। তার মানে তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন বা জন্ম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। 4 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে জাতিগত শংসাপত্রের স্বপ্রত্যয়িত কপি, মানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি, যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী যারা রয়েছে তাদের যে জাতির শংসাপত্র আছে সেটা এখানে আপলোড করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে। যদি কোনো প্রার্থী 12 পাস করার পরে বিএ পাস বা এমএ পাস যদি করে থাকে, সর্বোচ্চ যোগ্যতার প্রমাণপত্র কিন্তু এখানে দিতে পারে। 6 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র, মানে তুমি যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দার হও তার একটা শংসাপত্র কিন্তু এখানে আপলোড করতে হবে। 7 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে প্রতিবন্ধী শংসাপত্র। যারা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির প্রার্থী হও তাদের কিন্তু প্রতিবন্ধী একটা শংসাপত্র বা এই আবেদনপত্রে আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 15/1/2024। এই বিজ্ঞপ্তিতে লেখা আছে অঙ্গনারী কর্মী পদের নিয়োগের নিয়ম, বিধি এবং পদসংখ্যা। আগের বিজ্ঞপ্তিতে যা লেখা আছে এই বিজ্ঞপ্তিতেও তাই লেখা আছে, শুধুমাত্র এখানে অঙ্গনারী কর্মী লেখা আছে এবং তাদের মাসিক বেতন সর্বনিম্ন এখানে বলে দেওয়া হয়েছে 4,500 টাকা থেকে শুরু হবে। অতিরিক্ত বেতন বা ভাতা 3,750 টাকা পর্যন্ত। এখানে মোট শূন্যপদ দেওয়া হয়েছে কত? 2 জন, আর এই 2 জনই হতে হবে তপশিলি জাতি বা এসসি সিরিয়াল কাস্ট 2 জন, আর বাকি সব নিয়মই কিন্তু এক রয়েছে, এখানে কোনো পার্থক্য নেই। সে কি দেওয়া আছে দেখো,
এই নোটিশটি বা এই বিজ্ঞপ্তিটি 15/1/2024 সালে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতি জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনারী সহায়িকার ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তার মানে পদটি পদোন্নতির, তার মানে যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী সহায়িকা পদে কাজ করে আসছেন সেখান থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতি জন্য ওই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের থেকে 5 বছর কাজ করেছে এমন কর্মরত প্রার্থী এই আবেদনের জন্য বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সম্মানিত ভাতার পরিমাণ, তার মানে বর্তমানে অঙ্গনারী কর্মীদের যে মাসিক বেতন বা ভাতা পাচ্ছে 4,500 টাকা, তা অতিরিক্ত ভাতায় পরিণত হবে 3,750 টাকা। শূন্যতম পদ এখানে বলে দেওয়া হয়েছে মোট শূন্য পদ হচ্ছে 4 জন, তার মধ্যে অসংরক্ষিত পদ রয়েছে 3 জন। অসংরক্ষিত পদ কোনগুলো? যারা সাধারণ জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের শূন্যপদ রয়েছে 3 জন, আর তপশিলি জাতি এসসি শিডিউল কাস্ট শূন্যপদ রয়েছে 1 জন। এখানেও ন্যূনতম যোগ্যতা, বয়স, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত সবই একই রয়েছে, কোনো পরিবর্তন নেই। খালি এখানে এটাই বলে দেওয়া হয়েছে যারা অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ হতে ইচ্ছুক তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তারা যেন ওই সহায়িকা পদে 5 বছর কাজ করে চলেছে এমন প্রার্থী হতে হবে, তবেই সে এই পদে আবেদনের যোগ্য। এখানে সেটাই লেখা আছে এবং আবশ্যিক শর্তাবলীও ওই একই রয়েছে। উচ্চ মাধ্যমিক, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হতে হবে, বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ বয়স 65 বছর এখানে বলে দেওয়া হয়েছে। বয়স বলে দেওয়া হয়েছে 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগত আবেদন করতে পারবেন, তবে অবসরপ্রাপ্ত ব্যক্তিগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না। মানে 1/1/2025 তারিখ অনুসারে যাদের বয়স 65 বছরের কম তারাই কিন্তু এই আবেদনের জন্য যোগ্য। 65 বছরের বেশি হলে তারা কিন্তু আবেদন করতে পারবে না এই পদে।